স্বাগত ডিবিসির নির্বাচিত সংবাদে। মাগুরার ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলার আরও ৩ আসামি, তার 2 ছেলে আর স্ত্রীকে খালাস দিয়েছে আদালত। মাগুরার নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন। তবে রায়ে অসন্তুষ্ট আসিয়ার পরিবার উচ্চ আদালতে আবেদনের কথা জানিয়েছে। শনিবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি হিটু শেখ, তার স্ত্রী জাহেদা বেগম ও তার 2 ছেলে সজীব ও রাতুল শেখকে। সকাল 9:30টায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায় ঘোষণা করেন। প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডের আদেশ এবং বাকি 3 আসামিকে খালাস দেয় আদালত। ঘটনার 2 মাস 11 দিনের মাথায় এই মামলার রায় হলো। আসামি হিটু শেখের রায়ের যে ঘোষণা তিনি দিয়েছেন, আমরা রাষ্ট্রপক্ষ, প্রসিকিউশন পক্ষ আমরা সন্তুষ্ট। যে আসামিদেরকে তাদেরকে যে অ্যাকুইট বা খালাস করা হয়েছে, আমরা প্রয়োজনে উচ্চ আদালতে অ্যাপিল করব। তবে রায় সন্তুষ্ট নয় আসিয়ার পরিবার। উচ্চ আদালতে যাওয়ার কথা জানায় শিশু আসিয়ার মা। 3 জনের আরো কঠোর শাস্তি দেওয়া, যাতে এরকম আর কোনো আসিয়ার সাথে এরকম দুর্ঘটনা না ঘটে। যে অন্যায় করেছে ওর সারা শাস্তি আছে, ভালো কাম হয়েছে, ওর কুষ্টি ধরে দিলি হলে ভালো হইতে হাসি। কারণ আমি খুশি হইনি, কারণ আমার একটা বুদ্ধি 2টি মেয়ে নষ্ট করছে। সহযোগিতা মূলত আরো বেশি উচিত, কারণ ওর শালী, ওর তো দায়িত্ব ছিল, কারণ ওই তো নিজে ছেড়ে দিছে। আমি হাইকোর্টের কাছে আবেদন করতেছি যাতে ওর শাস্তি হয়। গেল 6ই মার্চ মাগুরা শ্রীপুরে শিশু আসিয়া তার বোনের বাড়িতে বেড়াতে গেলে ধর্ষণের শিকার হয়। 7 দিন পর 13ই মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। এরপর 13ই এপ্রিল মাগুরার আদালতে অভিযোগপত্র জমা দেয় তদন্তকারী কর্মকর্তা। 23শে এপ্রিল অভিযোগ গঠন করে মামলার বিচার কাজ শুরু হয়। সবশেষ 13ই মে যুক্তিতর্ক শেষে এই মামলার রায়ের জন্য 17ই মে দিন ঠিক করা হয়। এদিকে বিচার শুরুর 25 দিনের মাথায় আলোচিত আসিয়া মামলার বিচার কার্যক্রম শেষ হলো। হত্যা মামলায় তদন্ত শেষে 37 দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। ঘটনার 2 মাস 11 দিনের মাথায় এই মামলার রায় হলো। ধর্ষণ হত্যা মামলার দ্রুত রায় ঘোষণাকে নজির বলছে আইনজীবীরা। গত 1 মার্চ মাগুরা পৌর এলাকায় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায় শিশু আসিয়া। 6 মার্চ নির্মম নির্যাতনের শিকার হয় শিশুটি। অচেতন অবস্থায় মাগুরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় ওই দিন রাতেই ঢাকা মেডিকেল কলেজে আনা হয় তাকে। সন্দেহভাজন আসামি হিসেবে 6 মার্চ শিশুটির বোনের শ্বশুর, শাশুড়ি, স্বামী ও ভাসুরকে আটক করে পুলিশ। গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ার পর 7ই মার্চ দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়। মাগুরা সদর থানা ঘেরাও করেন বিক্ষোভকারীরা। শিশুটির পরিস্থিতি বিপন্ন হয়ে পড়লে 8ই মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ওই দিন ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন আসিয়ার মা। 9 মার্চ মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটক আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরিস্থিতি বিবেচনায় ওই দিন গভীর রাতে রিমান্ড শুনানি হয়। 13ই মার্চ সকালবেলা 2 দফায় শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। বেলা 1টায় তাকে মৃত ঘোষণা করা হয়। সেদিনই অশ্রুসিক্ত নয়নে আর বুকফাটা হাহাকারে দাফন করা হয় আসিয়াকে। 13ই মার্চ সন্ধ্যায় শিশুটির বোনের শ্বশুর বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। 15ই মার্চ শিশুটির বোনের শ্বশুর মূল আসামি হিটু শেখ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। 13ই এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। 20শে এপ্রিল অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। 23শে এপ্রিল আদালতে এই মামলার বিচার শুরু হয়। 27শে এপ্রিল সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম 4 দিনে 19 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। 7ই মে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। শুনানিতে 8 দিনে মোট 29 জনের সাক্ষী উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। 12 ও 13ই মে যুক্তিতর্ক উপস্থাপনের পর 17ই মে রায়ের দিন ঠিক করা হয়। ঘটনার মাত্র 2 মাস 11 দিনের মাথায় চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা হলো। ডিবিসি নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে মাগুরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর।
আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের পর্দায়। জনাব শাহেদ হাসান, একটু প্রশ্ন রাখতে চাই আসলে যে এই যে পুরো মামলাটা এত দ্রুত এর নিষ্পত্তি হয়েছে বা রায় ঘোষণা হয়েছে, এটা নিঃসন্দেহে একটি নজির, কিন্তু আসলে হিটু শেখ যে আসলে প্রধান আসামি, তার ফাঁসির রায় দিলেন, আর বাকি তার 2 ছেলে এবং স্ত্রী, তাদেরকে যে আসলে খালাস দেয়া হলো, এটা আসলে কোন হিসাবে দেয়া হলো? একটু জানার জায়গা ছিল যে যেহেতু ঘটনার সময় কিন্তু তারা সবাই সহযোগী হিসেবে কাজ করেছে, আসলে কোন বিষয়গুলো বিবেচনায় রাখা হয়েছিল? ধন্যবাদ আপনাকে। যেভাবে বলছি না, আপনারা জানেন যে মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার যে আসামি হিটু শেখ, আসলে এইটা দ্রুত শেষ হওয়ার কারণ হলো একটা বিচার কাজ সম্পন্ন করতে যেগুলো রাষ্ট্রের যেগুলো প্রতিষ্ঠান আছে, সমস্ত প্রতিষ্ঠানগুলি কিন্তু আন্তরিকতার সাথে চেষ্টা করেছেন। আপনার সংবাদ মাধ্যমে যে প্রচারগুলো হচ্ছে বলেন, বিচারক যিনি আছেন তাকে সহজে অ্যাসিস্ট করার জন্য রাষ্ট্রপক্ষ আছেন। সরকার থেকে এই মামলাটা অতি দ্রুততার সাথে শেষ করার জন্য আপনারা জানেন অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় একজন আইনজীবী নিয়োগ দিয়েছেন, আমাদের মানে একজন প্রতিষ্ঠা আইনজীবী জনাব এহসানুল হক সমাজি স্যার। তারপরে এখানে আমাদের যারা আইনজীবী আছেন, এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত হয়ে আমরা ঘোষণা করেছিলাম যে এই আসামির পক্ষে মাগুরা আইনজীবী সমিতির কোনো আইনজীবী ব্যক্তিগতভাবে আইন সহায়তা দিতে পারবে না। যে কারণে এই মামলাটা অধিকতর গুরুত্বের কারণে এবং অতি দ্রুততার মানে শেষ করার জন্য আমরা সমস্ত ল আইনজীবী বলেন, সমাজকর্মী বলেন, রাজনৈতিক বলেন, সাধারণ কোমলমতি শিশুরা বলেন, সবাই আমরা বদ্ধপরিকর ছিলাম, অঙ্গীকারবদ্ধ ছিলাম যে দ্রুততম সময়ের মধ্যে আমরা এই বিচার কাজ দেখতে চাই। কারণ আমরা যে একটা 8 বছরের শিশু আসিয়াকে যেভাবে নির্মমভাবে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে, এর বিচার বাংলার মাটিতে মাগুরা যদিও কলঙ্কিত হয়েছিল, আমরা আজকে রায়ের মাধ্যমে আমি মনে করি বিন্দুমাত্র হলেও সে কলঙ্কমুক্ত হয়েছে। আপনি একটি মামলার মূল যে বিচারের মূল সূত্র যে তদন্ত প্রতিবেদন, এই মামলার ঘটনা 6 মার্চের পরে যে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন আসছে এবং আমরা আন্দোলনকারীদের সাথে বলছি একটাই, যে মামলা তদন্ত প্রতিবেদন আসার সাথে সাথে আমরা আইনজীবীরা এবং যারা এখানে যারা মানে সাক্ষী আছেন হাজির করেন, রাষ্ট্রপক্ষ যারা আছে, এবং আপনি আপনার জানার ছিল দরকার যে ইতিমধ্যে এই বিষয়টা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে সহ 5 জনকে একটা আলাদা প্যানেল তৈরি করেছেন যে পুঙ্খানুপুঙ্খ তদারকি করার জন্য এবং এই মামলার খোঁজ খবর রাখার জন্য। আমরা রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করার জন্য আমরা যেদিন মামলা চার্জশিট হয়েছে, চার্জশিট হওয়ার সাথে সাথে আমরা বলছিলাম যে সর্বোচ্চ 15 কার্য দিবসের মধ্যে এই মামলার বিচার কাজ শেষ হবে এবং আমরা আল্লাহর কাছে জনাব শাহেদ হাসান, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পারছেন। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু তার সহযোগী যেই বাকি তার 2 ছেলে এবং স্ত্রী সেই সময় আসলে তাকে সহযোগিতা করেছেন এবং তারা চাইলেই শিশুটিকে উদ্ধার করতে পারতেন, দ্রুত চিকিৎসার করতে পারতেন, হিটু শেখকে তারা প্রতিহত করতে পারতেন, সেই কোনো কাজই তারা করেনি। সেই জায়গা থেকে আসলে তারা খালাস পেল কি করে, বা কোন বিষয়গুলো তাদেরকে বিবেচনা করে আসলে খালাসটা দেয়া হলো? ধন্যবাদ আপনাকে। যেখানে প্রিন্সিপাল অ্যাকুস্ট এখানে 164 স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন, সেই 164 সেখানে সে হিটু শেখ বলছে এই ঘটনাতে কেউ জড়িত না, আমি এই ঘটনা ঘটিয়েছি। পাশাপাশি পুলিশ অধিকতর তদন্তের জন্য যেটুকু পেয়েছে 201 ধারায় হিটু শেখের স্ত্রী জাহেদাকে অভিযুক্ত করেছেন এবং শিশু আইনে আতুল এবং সজীবকে 506 পার্ট 2-তে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। এখানে 506 পার্ট 2 হচ্ছে হুমকি প্রদান করা, হত্যার উদ্দেশ্যে তাকে ভয়ভীতি দেখানো, যেটা রাষ্ট্রপক্ষ আমরা যে সাক্ষীগুলো আনিত সাক্ষী 29 জন সাক্ষী দিয়েছে, তার প্রমাণ করতে আমরা সক্ষম হইনি যে না, যেহেতু একটি মামলা 164 হয়েছে সে তার সমস্ত দায় স্বীকার করেছে। এবং পাশাপাশি একটি পরিবার যারা 2 শিশু, নাবালক 2 জন আর তার পরিবার মহিলা, এবং সেখানে যেহেতু সমস্ত কিছু ডিসক্লোজ হয়ে গেছে, আলামত 201 ধারা যে জাহেদাকে অভিযুক্ত করা হয়েছে, এখানে কোনো আলামত তো মানে করা হয়নি, গোপন করা হয়নি, কারণ সঙ্গে সঙ্গে ভিকটিমরা হাসপাতালে নেওয়া হয়েছে, হাসপাতালতে ফরিদপুর ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল সিএমএইচে, এইগুলো পুঙ্খানুপুঙ্খ সাক্ষী জবানবন্দি জেরা এবং বিচারক সার্বিক বিবেচনায় যেটা করেছেন আমরা মনে করি যথার্থ হয়েছেন। তারপরেও আমরা আজকেও বলছি জনাব শাহেদ হাসান, আমি আপনাকে আরো একটি প্রশ্ন করতে চাইছি যে আসলে আপনার জায়গা থেকে, যেহেতু আপনি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাগুরা জেলা আইনজীবী সমিতির, সেই জায়গা থেকে আসলে আপনি কি মনে করছেন যে এই রায়টা কি আসলে যথার্থ হয়েছে কিনা? কারণ আসিয়ার পরিবার কিন্তু এটাতে চরম অসন্তুষ্ট প্রকাশ করেছে, সেই সাথে তার 2 ছেলে এবং স্ত্রী যেহেতু এখনো পুরো খালাস, সেই জায়গা থেকে পরিবার কিন্তু পরবর্তীতে আবারও কোনো ধরনের ক্ষতির সম্মুখীন বা হুমকির সম্মুখীন হতে পারে। যেটা একজন আইনজীবী হিসেবে
একজন আইনজীবী হিসেবে একজন আইনজীবী হিসেবে আমি এই মামলার আমি সহ আমাদের প্যানেলের প্রত্যেকটা সাক্ষী যারা আমরা উপস্থিত ছিলাম, সেখানে যে অবজারভেশন বিচারক রাখছেন যে একটি মামলার 4 জন, একটি পরিবারের 4 জন, একজন স্বামী মানে বিচারকরা একজন স্বামীকে কখন তার স্ত্রী অন্য মেয়ের কাছেই করবে এটা কেউ মেনে নেবে না, অবজারভেশন যারা দিচ্ছেন। আর 2 জন ছেলে তারা তখন বাড়িতে ছিল না, তারা কাজ করতে গেছিল বাইরে। এই অবজারভেশনেতে সাক্ষী জেরাতেও সেরকম আসছে। এই অবজারভেশনের ভিতরে হয়তো যেটা করছে আমরা মনে করি আইনজীবী হিসেবে, এটা তার পরিবার তো হয়তো বুঝবে না যে সাক্ষী কে বললো, কোন সাক্ষী জিরাতে এটা ডিক্লাইন করলো কি করলো না, এটা তো পরিবাররা তারা বুঝবে না। আমরা সাক্ষী রায়ের মূল কপি পাওয়ার পরে পরিবারের সাথে বসবো, পিপি সহ পরিবারের সাথে বসে যদি অসঙ্গতি থাকে, আমি আবারও বলছি, যদি অসঙ্গতি থাকে আমরা উচ্চ আদালতে তাদের সাথে একমতে আপিল করব। যদি অসঙ্গতি না পাই তাহলে আমরা তাৎক্ষণিকভাবে যতটুকু আইনজীবী হিসেবে, সমাজকর্মী হিসেবে, আমরা যারা সাংবাদিক কর্মী ছিল যারা দেখছি, একটা সেন্টিমেন্ট ছিল যে সবাই সাজা হবে, কিন্তু আইনের ব্যত্যয় ঘটিয়ে একটা লোককে অন্যায় নিয়ে আমরা যেন ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। সাজা যে অপরাধ করেছে অপরাধী সাজা পাক, কিন্তু নিরাপদ ব্যক্তিও যে সাজা পাক এটা তো আমরা চাবো না কখনো। নিশ্চয়ই জনাব শাহিদ হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। খুলনায় বিএনপির আয়োজনে তারুণ্যের সমাবেশে বক্তব্য রাখছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আপনার নেতৃত্বে গণ অভ্যুত্থানের পরে সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, কিন্তু মনে করবেন না রোজ কিয়ামত পর্যন্ত আপনাদেরকে আমরা এই জায়গায় দেখতে চাইব। আপনার সরকার এখন মানুষ বলছে এনসিপি মার্কা সরকার। আপনার সরকারে এনসিপির 2 জন প্রতিনিধি বিদ্যমান, তারা উপদেষ্টা, তারা আবার এনসিপি সংগঠন করে, অফিসিয়ালি করে না, কিন্তু সবাই সবকিছু জানে, ওপেন সিক্রেট। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিপি মার্কা 2 জনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? তিনি রোহিঙ্গা করিডোরের নামে, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। বাংলাদেশের মানুষের সাথে আপনি কথা বলেননি, এদেশের রাজনৈতিক দল সমূহের সাথে কোনো আলাপ আলোচনা করেননি। অত্যন্ত অ্যারোগ্যান্টলি আপনার সেই উপদেষ্টা বলছে তাতে নাকি কিছু যায় আসে না। কেমন কাটছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দিন? তিনি কতটা সুস্থ? পুরো মাত্রায় রাজনীতিতে সক্রিয় হবেনই বা কবে? এসব কৌতূহলী প্রশ্নের জবাব হচ্ছে শারীরিকভাবে বেগম খালেদা জিয়া আগের চেয়ে অনেক সুস্থ। পারিবারিকভাবে অনাবিল সময় কাটায়, মানসিকভাবেও চাঙ্গা রয়েছেন তিনি। অবস্থা স্থিতিশীল থাকলে রাজনীতিতেও সক্রিয় হবেন বিএনপি চেয়ারপারসন। এমন তথ্যই দিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের নেতারা। বন্দী ছিলেন দীর্ঘদিন, এখন মুক্ত, আর তাই যে প্রশ্নগুলো ছিল এতদিন কুলকিনারাহীন তার বিপরীতে পরিস্থিতি এখন অনুকূল। লন্ডনে 4 মাসের চিকিৎসা শেষে দেশে ফিরতে না ফিরতেই 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে আবারও রাজপথে নামার স্লোগান। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তীকালে তার ফিরে আসা বিএনপি নেতাকর্মীদের কাছে এক উজ্জ্বল সময়। এখন কেবল অপেক্ষা রাজনীতিতে সক্রিয় হওয়ার। একই সঙ্গে দীর্ঘদিন পর বেগম খালেদা জিয়ার পারিবারিক মেলবন্ধনের এমন অনাবিল চিত্র তার প্রতি আশা প্রত্যাশার জায়গা বাড়িয়েছে বহুগুণ। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলছেন তিনি বেশ ভালো আছেন, বেড়েছে মনোবল। উনি কিন্তু যে কোনো সময়ের তুলনায় এখন অনেকটা ভালো আছেন। আর ওনার সুস্থতা কতটুকু আছেন বা নাই এটা আপনারা দেখলেই বুঝতে পারেন। কয়েকদিন আগে উনি প্রথম গত কয়েক বৎসরের মধ্যে
যে মানুষটি ঘর থেকে বের হওয়ার সুযোগ ছিল না, উনি ওনার ভাইয়ের বাসায় গিয়েছিলেন। পারিবারিক পরিবেশে, একটি পারিবারিক পরিবেশে মেডিকেল বোর্ডের সদস্যরা এখনও প্রতিদিনই কোনো না কোনো সদস্য ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন, সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করে। তবে বেগম জিয়ার রাজনীতিতে সক্রিয় হওয়া নির্ভর করছে তার সুস্থতা কতটা স্থিতিশীল থাকে তার উপর। কখন উনি কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলবেন, কখন কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, কখন আপনার কোথায় যাবেন, এটি আপনারা একটু ধৈর্য ধরেন, সময়ই বলে দিবে, ওনার শারীরিক অবস্থাই বলে দিবে কখন উনি অংশগ্রহণ করবেন। আমরা আশাবাদী ইনশাআল্লাহ জনগণের নেত্রী জনগণের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানের সান্নিধ্য বিএনপি চেয়ারপারসনের সময়কে আরও বেশি প্রাণবন্ত করছে বলে জানালেন দলের এই নেতা। ম্যাডামের খোঁজ খবর রাখতে পারছেন, সেখানে অর্ধেকটা সময় কাটাচ্ছেন। ম্যাডাম নিজেও কিছুটা ধরুন শারীরিকভাবে অসুস্থ, যদিও অনেক সুস্থ আগের থেকে, সেখানেও তিনি যেমন একজন শাশুড়ির পুত্রবধূ হিসেবে দায়িত্ব পালন করছেন, ঠিক তেমনইভাবে মাতা পিতার প্রতি সন্তানের যে একটা কর্তব্য, সেটাও তিনি সর্বাঙ্গীনভাবে পালন করছেন। কালক্ষেপণ হলেও আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠার মূর্ত প্রতীক হিসেবেই তিনি ভূমিকা রাখবেন বলেই মত দলের নেতাদের। প্রত্যেক মানুষই বিভিন্নভাবে সমাজে অবদান রাখতে পারেন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন। আনোয়ার, আপনার প্রতিবেদনটি দেখছিলাম, সেই জায়গা থেকে আসলে যেহেতু অনেক দিন ধরেই বাংলাদেশ রাজনৈতিক অভিভাবকহীনতায় ভুগছে, সেখান থেকে নিশ্চয়ই সবাই আসলে চায় যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি রাজনীতিতে সক্রিয় হোক। কবে নাগাদ আসলে সক্রিয় হতে পারে, তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের নেতাদের কাছ থেকে কোনো ধরনের আভাস পেয়েছেন কিনা? আফরিন, আপনি শুনছিলেন, অর্থাৎ প্রতিবেদনটিও আপনি দেখছিলেন, তো সেই জায়গা থেকে যদি বলি যে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি কিন্তু আসলে একটি পরিষ্কার করেই বিষয়টি বলেছেন যে অর্থাৎ তার যে সুস্থতা, এই সুস্থতাটা আসলে কতটা স্থিতিশীল হবে তার উপরেই কিন্তু নির্ভর করছে তিনি আসলে মাঠের রাজনীতিতে কতটা সক্রিয় হবেন এমনটা। তো আমরা যে বিষয়টি আসলে বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে একেবারেই কিন্তু প্রাণবন্ত অবস্থায় আছেন, সেটি আপনি নিশ্চয়ই তার ব্যক্তিগত যে চিকিৎসক তার ভাষ্যমতে আপনি সেটি বুঝতে পেরেছেন বা আমরা তথ্য সেটি পেয়েছি। তো এখন বিষয়টা হচ্ছে যে এর বাইরে গিয়ে যে বিষয়টি তৈরি হয়েছে বা যারা নীতি নির্ধারণী পর্যায়ের যারা নেতা আছেন বিএনপি, তো তাদেরও একটি যে মতামত বক্তব্য, সেই জায়গা থেকেও যদি আমি আপনাকে বলি তাহলে বলতে হবে যে যেহেতু এখন একটা বিষয় আছে সেটি হচ্ছে যে প্রযুক্তি, অর্থাৎ প্রযুক্তির কল্যাণে আপনি অর্থাৎ যেখানেই আমরা থাকি না কেন প্রযুক্তির কল্যাণে কিন্তু আসলে সংযোগ সম্ভব, সেটি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে কারোর সঙ্গে। তো সেই জায়গা থেকেও কিন্তু একটি ব্যাপার বলা হচ্ছে যে অর্থাৎ ওনার যে স্বাস্থ্য, উনি অনেকটাই সুস্থ এখন, অনেক বিশেষ করে মানসিকভাবেও উনি অনেকটাই আসলে খুব উৎফুল্ল। কারণ আমরা দেখেছি যে উনি যখন দেশে ফিরলেন তার কয়েকদিন পরেই উনি যে পারিবারিকভাবে যে একটি মিলনমেলা আসলে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া বা এই যে আমরা ছবিগুলো আমরা দেখেছি, তাতে করে খুবই উৎফুল্লতার যে জায়গাটি, প্রাণবন্ততার যে জায়গাটি রয়েছে সেটি বেগম জিয়ার মধ্যে কিন্তু আছে। তো এখন সেটি হচ্ছে যে আগামীতে যে কোনো ধরনের সংযোগ বা রাজনৈতিক যে কার্যক্রম সেটি যদি এমন হয়, একটা পর্যায়ে গিয়ে একটা আশাবাদ ব্যক্ত করা হচ্ছে, ওনার যে ব্যক্তিগত চিকিৎসক তিনি আশাবাদ ব্যক্তও করেছেন, নিশ্চয়ই আপনি প্রতিবেদন দেখছিলেন। তো সেই জায়গা থেকে একটা বিষয় হতে পারে যে প্রযুক্তির কল্যাণেও ওনার যে দিক নির্দেশনা, অর্থাৎ দলকে এগিয়ে নিয়ে যাওয়া থেকে শুরু করে আপনি যেটি বলছিলেন যে অভিভাবকত্বের যে জায়গাটি রয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠায় উনি যে মানে আপোষহীন, অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠায় যে মূর্ত বা একরকম প্রতীক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তো সেই বিষয়গুলো সামনে আসবে এমনটা কিন্তু আসলে বলা হচ্ছে। আমি যেটি বলছিলাম যে সেটি যদি উনি সশরীরে মাঠের রাজনীতির বিষয়টি সেটি যদি একটু কালক্ষেপণও হয়, কিন্তু প্রযুক্তির কল্যাণে ওনার যে বার্তা, ওনার যে দিক নির্দেশনা, অর্থাৎ আগামীর রাজনীতির যে একটি বিষয় রয়েছে সব মিলিয়ে সেটি ওনার একটা উপস্থিতি যে সহজে হবে সেটি একটি বিষয় আছে। একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু আসলে বিএনপি খুব অল্প সময়ের ভেতরেই আসলে ডিসেম্বরের ভেতরেই যেহেতু নির্বাচন চাইছে, সেক্ষেত্রে আসলে নির্বাচনে বিএনপির নেতৃত্বের জায়গা থেকে আসলে কে লড়তে পারেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, অথবা তিনি যদি শারীরিক অসুস্থতার জন্য যদি নাও আসতে পারেন, পরবর্তী নেতৃত্বে কে আসবে, এই ধরনের কোনো আভাস ইঙ্গিত পেয়েছেন কিনা বা আপনার কাছে কি মনে হচ্ছে?
না, এটি আভাস ইঙ্গিতের মধ্যে হচ্ছে যে বিএনপির যে নেতারা আছেন, যদি নীতি নির্ধারণী পর্যায়ে বা স্থায়ী কমিটির যে মেম্বার যারা আছেন তাদের পক্ষ থেকে কিন্তু যে কথাটি বলা হচ্ছে যে দল তো খুবই সুশৃঙ্খলভাবে সাংগঠনিকভাবে এগিয়ে যাচ্ছে। সেটি যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন জনাব তারেক রহমান, তারপরে কিন্তু তিনি দলটাকে যেভাবে আসলে গুছিয়ে নিয়ে এসেছেন, এটি কিন্তু তারা বলছেন যে এটি মাইলফলক বিএনপির জন্য। বিএনপির মতো একটি বড় দল তিনি দূরে থাকলেও সেটি কিন্তু তিনি সাংগঠনিকভাবে খুবই সুশৃঙ্খলতার মধ্য দিয়ে কিন্তু সেটি তিনি পরিচালনা করছেন। এখন নেতৃত্ব শূন্য বা নেতৃত্ব স্থানীয় যে বিষয়গুলো রয়েছে সেটি বিএনপির পক্ষ থেকে ঠিক ওইভাবে সুস্পষ্ট করে কোনো কিছু বলা হচ্ছে না, কিন্তু তারা বলছে যে এখানে নেতৃত্ব নিয়ে কোনো ধরনের কোনো দ্বিধান্বিত নাই, কোনো দ্বিধা নাই, এমনটা রয়েছে। আর যেটি আপনি বলছেন, বলার চেষ্টা করছেন, সেটি হচ্ছে যে আসলে সামনে নির্বাচন, সেটি নির্বাচন ডিসেম্বরের মধ্যে দাবি থাকলেও বিএনপির সর্বোপরি কখন নির্বাচন হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু একটি সংশয় রয়েছে, যদিও সরকারের পক্ষ থেকে এখনও কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। তো সেই জায়গা থেকে ওই কথাটি আসলে সবসময় যেটি আমরা শুনে আসছি বিএনপির পক্ষ থেকে বা দলের নেতা যারা আছেন, সব কিছুই আসলে যে সময় এবং পরিবেশ পরিস্থিতির উপরই আসলে নির্ভর করবে। এবং সর্বোপরি বেগম জিয়া, যেটি তার ব্যক্তিগত চিকিৎসক বলছেন যে তার যে স্বাস্থ্য, অর্থাৎ যে এই যে সুস্বাস্থ্য, অর্থাৎ এটি স্থিতিশীল হবে, কোন অবস্থায় হবে, আসলে তার উপরেই কিন্তু মূল বিষয়টি। নিশ্চয়ই আনোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্যে পুরোটা পরিষ্কার। বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের আস্থার সংকট আছে। বাংলাদেশের শ্রমিক অধিকার নিয়ে তারা সন্তুষ্ট নয়। এসব বিষয়ে বাংলাদেশ জোরালো পদক্ষেপ নেয়নি। রাজধানীতে যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ IBFB আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলছে বিশ্লেষকরা। সংকট সমাধানে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। সংকট সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। গত 10 এপ্রিল বাংলাদেশসহ বিভিন্ন দেশের উপর আরোপ করা অতিরিক্ত শুল্ক 90 দিনের জন্য স্থগিত করে যুক্তরাষ্ট্র। এরপর 1 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাই সময় যত যাচ্ছে ব্যবসায়ীদের উদ্বেগ ততই বাড়ছে। যেটা ইউএসএও বলেছে, কিন্তু আমাদেরকে কি বলেছে তারা, যে আপনারা একটা প্রপোজাল দেন আমাদেরকে। এই প্রপোজালটা কিন্তু দিতে গেলে আমরা কিন্তু অ্যামচাম থেকে অলরেডি প্রপোজাল দিয়েছি গভর্নমেন্টকে, এটা তাদের কনসিডার করা উচিত। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের আস্থার সংকট আছে, এটা কাটানো সহজ হবে না। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, এটা ওটা, লেবার রাইটস, এগুলো নিয়ে কিন্তু তাদের অনেক দিন ধরে আমাদের ব্যাপারে তাদের এক ধরনের বিরক্তি আছে। কোনো রকম ভাবে পার হয়ে যেতে চেষ্টা করেছি, কিন্তু মনে রাখতে হবে যে এখন কিন্তু কোনো রকম পার হওয়ার জায়গা নাই, পার হওয়ার সময়ও নাই। সময় নষ্ট না করে রাজনৈতিকভাবে এই সংকট মোকাবেলার পরামর্শ উদ্বিগ্ন অর্থনীতিবিদদের। আমাদেরকে ইউএসকে বলতে হবে, আমরা তোমাদের ইম্পোর্ট আমরা বাড়াতে পারবো। আমরা অলরেডি $2 বিলিয়ন ইম্পোর্ট করছি, আমরা এটাকে $5 বিলিয়ন করবো। বাট হোয়াট উই ক্যানট সে ইজ দ্যাট আমাদের ট্রেড ডেফিসিটটা $6 বিলিয়ন থেকে $1 বিলিয়ন চলে আসবে। এটা বলা সম্ভব না, কারণ আমাদের এক্সপোর্টও তো বাড়তে পারে। কিভাবে নেগোশিয়েট আমরা করি সেই নেগোসিয়েশনটার উপরেই কিন্তু নির্ভর করবে। এটা যে একেবারে মানে সে যা দিল আমি যেটা দিলাম সেভাবেই করতে হবে সেটা না, এটা নেগোসিয়েশনের উপর নির্ভর করে। সংকট সমাধানের চেষ্টার কথা জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ইউএস এর ইকোনমিতে ফার্ম লবি ইজ এক্সট্রিমলি স্ট্রং লবি। আপনি শুধু তুলাই নেই, আপনি বিনা খরচায় একটা হিউজ লবি পাবেন। চিন্তা করে দেখেন, এরা গভর্নর, 3-5টা স্টেটের গভর্নর, তাদের সিনেটর, তাদের কংগ্রেসম্যান বিনা পয়সা আপনার জন্য খাটবে। এই চিন্তা মাথায় রাখবেন। এলডিসি গ্রাজুয়েশন সামনে রেখে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। নাইলে আমি নেগোসিয়েশনে যাইতে পারবো না। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।